সৃজনশীল কার্যক্রম উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি ও সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী দিক নির্দেশনায় 2016 সাল থেকে জনপ্রশাসন পদক প্রদান করা হচ্ছে। জাতীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই 3 শ্রেণীতে 2020 সালে মোট 15টি এবং 2021 সালে মোট 20টি পুরস্কার প্রদান করা হবে। সাধারণত 23 জুলাই এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। কোভিড-19 অতিমারীর কারণে গত বছরে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। প্রিয় সহকর্মীবৃন্দ, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মাধ্যমে জাতির পিতার অঙ্গীকার, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ নির্মাণের পরিকল্পনাকে নস্যাৎ করার চেষ্টা করা হয়। আজ জাতির পিতার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উপর জাতির পিতার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য বাংলাদেশ হবে সাম্য, সামাজিক, ন্যায় বিচার ভিত্তিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক একটি আদর্শ দেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা ও গতিশীল নেতৃত্বে রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বার প্রান্তে। এসডিজি বাস্তবায়ন কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে ইতোমধ্যে আমরা শক্তিশালী কাঠামোর উপর দাঁড়াতে সক্ষম হয়েছি। আপনার সুচিন্তিত ও কার্যকর উন্নয়ন নীতির কারণে করোনা ভাইরাসের বৈশ্বিক অতিমারীর এ সময়ও বাংলাদেশের অর্থনীতি বিশ্ব নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছে। কোভিড-19 অতিমারী মোকাবেলা করতে গিয়ে অনেক কর্মচারী দায়িত্ব পালনকালে জীবন বিলিয়ে দিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নের নিজস্ব উদ্ভাবন, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে যারা নাগরিক সেবা প্রদান করে আজ জনপ্রশাসন পদক 2020 ও 2021 ভূষিত হয়েছেন, আমার পক্ষ থেকে তাদের প্রতি রইল উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক 2020 ও 21 প্রদান অনুষ্ঠানে আপনার অনুপ্রেরণাদায়ক উপস্থিতি জন্য আপনার প্রতি পুনরায় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল সম্মানিত অতিথিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এখন জনপ্রশাসন সম্পর্কিত একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির স্বপ্ন নিয়ে টুঙ্গিপাড়ার ঘন সবুজ পল্লীতে যে তেজোদ্দীপ্ত শিশুটি জন্ম নিয়েছিলেন যুগান্তরের ইতিহাস বদলে দিয়ে, তিনি শোনালেন স্বাধীনতার অমর কবিতা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংমোহনী ব্যক্তিত্ব ও ঐন্দ্রজালিক নেতৃত্বের সেই কবি বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক, বাঙালির সকল জয়তীর নির্দেশক, বাঙালির ভাগ্য বিনির্মাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরের পথ পরিক্রমায় সোনার মানুষ গড়ে তুলতে তার সরকারের মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয় তৎকালীন সংস্থাপন বিভাগকে নিজের দায়িত্বে রেখেছিলেন। একটি রাষ্ট্রের জন্য প্রয়োজনীয়
এমন কোনো বিষয় নেই যা তিনি স্পর্শহীন রেখেছেন। স্বাধীন দেশে দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু উপহার দেন একটি সংবিধান, দক্ষ ও পেশাদার সিভিল সার্ভিস করার লক্ষ্যে গঠন করেন প্রশাসনিক ও চাকুরি পুনর্বিন্যাস কমিটি এবং প্রথম বেতন কমিশন, গঠন করেন পরিকল্পনা কমিশন, সুদবিহীন ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেন এবং ঋণমুক্ত করেন কৃষকদের, পরিশোধ করেন শিক্ষকদের যুদ্ধকালীন 9 মাসের বেতন। জাতীয়করণ হয় প্রাথমিক বিদ্যালয়ের 1,50,000-এর অধিক শিক্ষক। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন সরকারি কর্মচারী সেবা পরায়ণ হবে। তিনি সংবিধানের অনুচ্ছেদ 21-2 অন্তর্ভুক্ত করেন সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তিনি বলেন, সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে জাতি হারায় বঙ্গবন্ধুকে। তার দূরদৃষ্টিজাত রূপকল্প স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসেন তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সনে সরকার গঠন করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অগ্রযাত্রার পথনির্দেশিকা হিসেবে ঘোষণা করলেন রূপকল্প 2021। রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে শুরু করেন দক্ষ, কার্যকর ও গণমুখী জনপ্রশাসন গড়ে তোলার কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের মূল দর্শন দেশের সাধারণ মানুষের সমৃদ্ধি ও সার্বিক উন্নতি। গত 12 বছরে তার বলিষ্ঠ নেতৃত্বে বিভিন্ন সেক্টরে এসেছে অভাবনীয় অগ্রগতি। এ 12 বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 6.6%। 2005-2006 অর্থ বছরে বাজেটের আকার ছিল 61,000 কোটি টাকা, যা বর্তমান অর্থ বছরে প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় উন্নীত হয়েছে 2227 মার্কিন ডলারে। দারিদ্র্যের হার নেমে এসেছে 20.5%। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 4,53,44,000 মেট্রিক টনে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে 25,227 মেগাওয়াটে। মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 72.6 বছর। মুজিব বর্ষ উপলক্ষে এ পর্যন্ত গৃহহীনদের 1,23,244টি জমি সহ ঘর প্রদান করা হয়েছে। মেট্রো রেল, ভূগর্ভস্থ টানেল, পাতাল রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে নারীর উল্লেখযোগ্য অংশগ্রহণ এখন দৃশ্যমান। এক সময়ের দরিদ্র দেশটি এখন বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। এ ধারা অব্যাহত থাকলে 2035 সালে বিশ্বে 25তম অর্থনীতির এবং 2041 সালে উন্নত দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ। 2100 সালে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। দেশের এই অভাবনীয় উন্নয়নে কাজ করছে সরকারি প্রতিষ্ঠান ও গণকর্মচারী। দেশের যে কোনো প্রয়োজনে, দুর্যোগে, মহামারীতে সরকারি কর্মচারীরা থাকেন সম্মুখ সারিতে। প্রাণঘাতী করোনা অতিমারির দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত জীবন দিয়েছেন 15 জন সরকারি চিকিৎসক, 31 জন নার্স, 102 জন পুলিশ সদস্য, 20 জন আনসার ভিডিপি সদস্য এবং প্রশাসনের 25 জন সদস্য সহ উল্লেখযোগ্য সংখ্যক সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীদের নতুন ধরনের পন্থা, কৃৎকৌশল উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারে সহজ ও আধুনিকায়ন হয়েছে নাগরিক সেবা প্রদান ক্ষেত্র। উদ্যোগ, প্রযুক্তি আর উত্তম চর্চা এখন জনপ্রশাসনের সংস্কৃতি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, ই-নথি জনপ্রশাসনকে করেছে অনেক সুসংবদ্ধ ও জনবান্ধব। উদ্ভাবন ও সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রশাসন পদক চালু করেন। 2016 থেকে 2019 পর্যন্ত 23শে জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসে জনপ্রশাসন পদক প্রদান করা হলেও বৈশ্বিক কোভিড অতিমারী পরিস্থিতির কারণে 2020 ও 2021 সনের জনপ্রশাসন পদক এবার একযোগে প্রদান করা হচ্ছে। পুরস্কার প্রদানের মাধ্যমে এই স্বীকৃতি নিঃসন্দেহে গণকর্মচারীকে অধিকতর নিষ্ঠা, উদ্যোগের সাথে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। মাননীয় প্রধানমন্ত্রীর মানব সেবার দীক্ষায় উদ্বুদ্ধ হয়ে গণকর্মচারী নিয়মিত দায়িত্বের পাশাপাশি খাদ্য সহায়তা, পরিত্যক্ত বৃদ্ধ ও শিশুকে আশ্রয়, শিক্ষার্থীদের অনুদান প্রদান, মুমূর্ষদের শুশ্রূষা,
মৃতদেহ সৎকার, জানাজা, ঝুঁকিপূর্ণ উদ্ধার কাজ পরিচালনার মতো মানবিক কর্মকাণ্ড সহ মাননীয় প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ বাস্তবায়নেও নিয়োজিত রয়েছেন গণকর্মচারী। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র প্রশাসন এখন ঐক্যবদ্ধ ও মানব সেবায় ব্রতী হয়ে দেশোন্নয়নে বদ্ধপরিকর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য অগ্রগতি আজ দেশে বিদেশে প্রশংসিত। এ অগ্রযাত্রা হোক নিরন্তর, নিরবচ্ছিন্ন। পুষ্পিত সোনার বাংলা নন্দিত হোক যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, বিশ্বের বুকে সগৌরবে। বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন বিজ্ঞানের বিকাশ, প্রযুক্তির বিকাশ আমাদেরকে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতায় ফেলছে, কিন্তু আমরা পিছিয়ে থাকতে চাই না। এই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সুধীমণ্ডলী, এখন সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সম্মানিত সভাপতি, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সহকর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে আত্মত্যাগকারী সব শহীদদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দেন এবং তার সাথে যারা নিজেদের প্রচেষ্টা দিয়েছিলেন এবং জীবিত রয়েছেন তাদেরকে ইহকাল এবং পরকালে উত্তম প্রতিদান প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমেই আমি আপনাকে এবং আপনার সরকারকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ গুড গভর্নেন্সের যে পরিবর্তন আপনি 2009 সাল থেকে এনেছেন, আমি রাইট ফ্রম দ্য বিগিনিং আমি এটার সরাসরি এটার সাথে জড়িত এবং প্রত্যক্ষভাবে কাজও করেছি এবং দেখেছি। সুতরাং প্রশাসন 2009 এবং প্রশাসন 2001-এর যে ব্যাপক একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, এটার জন্য আপনি এবং আপনার সরকার অবশ্যই কৃতিত্বের অধিকারী এবং সেজন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আমি আমার যেসব সহকর্মীরা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা তো আমরা সবাই জানি, অ্যাওয়ার্ডের যে ডেফিনেশনটা, সামথিং কনফার্ড ইন রিকগনিশন অফ মেরিট, এটা আমরা জানি। দিস ইজ দ্য ওয়ান সাইড, বাট দেয়ার ইজ অ্যানাদার সাইড, সেটা হলো টু স্টার্ট নিউ এফোর্ট। আমি অ্যাওয়ার্ড পেলাম বসে থাকবো তা না, এই জন্য ইংরেজিতে একটা ফ্রেজ আছে, দ্য বেস্ট রিওয়ার্ড ফর এ গুড ওয়ার্ক ডান ইজ টু স্টার্ট অ্যানাদার গুড ওয়ার্ক। তো আমাদেরকে সেগুলো মাথায় রাখতে হবে এবং সেগুলো রেখেই আমাদেরকে পরিচালিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যা বলতে চাচ্ছিলাম ওনার ওই ভিডিও ক্লিপের লাস্ট দুই বাক্যেই কিন্তু সবকিছুই বলে দিয়েছেন উনি, এবং ওনার সরকার কিন্তু আমাদেরকে একটা ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা আমাদেরকে পরিচালিত করব। আমরা যারা প্রশাসন, সিভিল সার্ভিসে যারা কাজ করি, নট প্রশাসন, থ্রুআউট দ্য কান্ট্রি যারা সরকারি কর্মচারী আছি, আমাদেরকে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। আগে কিন্তু এই গাইডলাইনগুলো ছিল না। 2008-এর ইলেকশনের সময় আমরা প্রথম লক্ষ্য করলাম, সবসময় আমাদের পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন ম্যানিফেস্টো দিত, কিন্তু 2008-এর ইলেকশনের সময় প্রথম আমরা খেয়াল করলাম যে একটা ক্লিয়ার কাট আমাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে, ভিশন 2021। পরবর্তীতে আস্তে আস্তে পরিবর্তিত হতে হতে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা গাইডলাইন ফিক্স করে দিয়েছেন। ইট ইজ নট অনলি ফর হিজ পার্টি, আর পার্টি, এটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে 2041, এটাই হলো আমাদের টার্গেট। আমরা 41 সালে আমাদের দেশটাকে কেমন দেখতে চাই, ইট ওয়াজ নট ইন আওয়ার মাইন্ড। আমি তো 39 বছর ধরে চাকরি করি, দিস ইজ মাই 39th ইয়ার, ইট নেভার হ্যাপেন্ড বিফোর। আগে কখনো কিন্তু এই জাতীয় আমাদেরকে গাইডলাইন আমরা ক্লিয়ার কাট পাই নাই। পাশাপাশি উনি একটা ইন্টারমিডিয়েটারি এইম ফিক্স করেছেন 2030। আমরা যারা সিভিল সার্ভিস বা রাষ্ট্রীয় কর্মচারী আছি, সরকারি কর্মচারী, আমাদেরকে এগুলি মাথায় রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে 2041-কে টার্গেট ধরে, ইন্টারমিডিয়েটারি টার্গেট 2030-কে নিয়ে, ওয়ার্ল্ড কমিউনিটি ডেভেলপমেন্ট পার্টনার হওয়ার জন্য SDG-কে বাস্তবায়ন করে, তারপরে
প্রেজেন্ট যে সিনারিও, আমাদের যে গ্রাজুয়েশন হলো এলডিসি থেকে, সেটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কারণ এলডিসি গ্রাজুয়েশনের সাথে সাথে 24 বা 27 গিয়ে কিন্তু আমাদের অল প্রিফারেন্স চলে যাবে। তখন আমাদেরকে সবকিছু অ্যাকোয়ার করতে হবে অন দা বাই ভার্চু অফ আওয়ার পারফরমেন্স। সুতরাং সিভিল সার্ভিসই কিন্তু রাষ্ট্রীয় সেই কাঠামো যারা এই কাজটার জন্য সবথেকে বেশি দায়ী থাকবে। এরপরে আসছে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা এটা জন্য প্রস্তুত কিনা, মাননীয় প্রধানমন্ত্রী একটু আগেই কিন্তু বললেন যে নতুন টেকনোলজি আসবে, আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। সহকর্মীবৃন্দ, আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা বিশেষ করে যারা উপরের দিকে আছি, আমরা যেন এই জিনিসটা মাথায় রাখি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু 10টা টেকনোলজি আগামী 30-40 বছর পৃথিবীকে লিড করবে। সুতরাং আমি কতটুকু প্রস্তুত, মাননীয় প্রধানমন্ত্রী যে বললেন যে আমরা পিছিয়ে থাকতে চাই না, সেটার জন্য আমাদেরকে এই 10টা টেকনোলজি বা হয়তো দেখা যাবে আরো 1-2টা টেকনোলজি বেরোবে, এগুলোর সাথে অ্যাকোমোডেটেড হতে হবে, জানতে হবে এবং এটাকে সাকসেসফুলি অ্যাপ্লাই করতে হবে। ভয়ের কোনো কারণ নেই। আমরা ডিজিটাল বাংলাদেশ ফ্রম নোহোয়ার কিন্তু শুরু করেছি। যখন মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ডিজিটাল বাংলাদেশ শুরু করলেন, উনি কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছুই বলেন না। উনি বলছেন আমার দুটো জিনিস, সার্ভিস এট দ্য ফিঙ্গার টিপস, সার্ভিস এট দ্য ডোর স্টেপ অফ দ্য পিপল। এখন কিভাবে করো তোমরা সব সাজাও। উই বিকেম সাকসেসফুল, কারণ উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, মানুষ যাতে ফিঙ্গার টিপসে সব পায়, মানুষ ঘরে বসে যেন সব সার্ভিস পায়। তো সুতরাং আমাদেরকেও সেভাবে প্রস্তুত হয়ে আসতে হবে। নট অনলি দ্যাট, অলরেডি 5 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ ইন টক। 2050-60 পর থেকে তার থিম হবে পার্সোনালাইজেশন। ওয়েদার উই আর রেডি ফর দ্যাট অর নট, আমরা এখন থেকেই আস্তে আস্তে প্রস্তুত হতে হবে। 5G টেকনোলজির কথা বলতেছি, তখন 6Gও হয়তো শেষ হয়ে অন্য কোনো জি বের হবে। সুতরাং আমি জানি না সেটা, কিন্তু আমাকে অ্যাকোমোডেট করার জন্য প্রস্তুত থাকতে হবে, ইনোভেশনের জন্য প্রস্তুত থাকতে হবে। নাহলে কিন্তু খুবই আমাদের জন্য পৃথিবীর অন্যান্য দেশের সাথে রান করা দূর হয়ে যাবে। এবং এই দায়িত্বটা পালন করতে হবে, একটা মেজর দায়িত্ব নিতে হবে আমাদের সিভিল সার্ভিস বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আমি নিশ্চিত যে আমরা সবাই পারবো, এবং এর জন্য আমি আমার বিশেষ করে সচিব, ডিজি, চেয়ারম্যান, এমডি যারা আছেন উপরের দিকে, তাদের বিশেষ রিকোয়েস্ট করব, সাবঅর্ডিনেট যারা আছে, নিচে যারা আছে, তাদেরকে ডেভেলপ করে নিয়ে আসার জন্য। আমি ক্যাবিনেট ডিভিশনে একটা জিনিস গত 1.5 বছর 15 বছর থেকে করছি, বৃহস্পতিবার 2:30 থেকে 5টা পর্যন্ত অন্য কোনো জরুরি কাজ না থাকলে সবাই কাম টু দ্য কনফারেন্স রুম। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, 5-year প্ল্যান, ডেল্টা প্ল্যান, 2041, 2030, এসডিজি, গ্র্যাজুয়েশন, এগুলোর উপরে ডিসকাশন হয়। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, এডিবি, তো এগুলো আমার মনে হয় আমরা যারা উপরের দিকে রয়েছি, আমাদের ট্রেনিং একাডেমিগুলো তো করবেই, বা অ্যাট দ্য সেম টাইম আমাদের অফিসে যদি আমরা প্র্যাকটিক্যাল পরিবেশে যদি আমরা এই জিনিসগুলো আলাপ আলোচনার মধ্যে আনি, ইট বিকামস মাচ মোর ইউজফুল এবং ডিপ রুটেড হয় ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল। আশা করি আমরা সবাই সেদিকে চেষ্টা করব। সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা 2041 অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে দেখতে চান সেটা আমরা দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাই সহায় হোক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অভ্যাগত সুধী, এবারে সেই মাহেন্দ্র খন, জনপ্রশাসন পদক প্রদান পর্ব। জনপ্রশাসন পদক 2020 ও 2021 প্রদান পর্বটি পরিচালনা করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব KM আলী আজম। এখন পদক প্রদান পর্বটি পরিচালনার জন্য সম্মানিত সিনিয়র সচিবকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী 2020 সালে সাধারণ ও কারিগরি এ দুটি ক্ষেত্রে ব্যক্তি, দল, প্রতিষ্ঠান এই 3 শ্রেণীতে 5টি অবদান জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে একটি বিষয়ে অবদানের জন্য 5 জন ব্যক্তি এবং জেলা পর্যায়ে 4টি বিষয়ে অবদানের জন্য 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পুরস্কৃত হচ্ছে। 2021 সালে সাধারণ ও কারিগরি এ দুটি ক্ষেত্রে ব্যক্তি, দল, প্রতিষ্ঠান এই 3 শ্রেণীতে 8টি অবদান জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে 6টি বিষয়ে অবদানের জন্য 11 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে
2টি বিষয়ে অবদানের জন্য 7 জন ব্যক্তি পুরস্কৃত হচ্ছেন। এ পর্যায়ে আমি 2020 ও 2021 সালের পদক প্রদান কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে পদক প্রদান কার্যক্রম শুরু করছি। প্রথমেই জনপ্রশাসন পদক 2020 এর জাতীয় পর্যায়ে মনোনীত কর্মকর্তাগণ পদক গ্রহণ করবেন। পদকপ্রাপ্ত কর্মকর্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এমপি এর নিকট থেকে স্বর্ণপদক, ক্রেস্ট, সম্মাননা সনদ এবং চেক গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনক্রমে আমি জাতীয় পর্যায়ে মনোনীতদের নাম এবং সংক্ষিপ্ত কার্যক্রম ঘোষণা করছি। সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণীতে জনপ্রশাসন পদক 2020 পাচ্ছে মাতৃমৃত্যুমুক্ত কাপাসিয়া মডেল। পদকপ্রাপ্তরা হচ্ছেন জনাব SM তরিকুল ইসলাম, জেলা প্রশাসক গাজীপুর; জনাব লাজু শামসাদ হক, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ গাজীপুর; জনাব মুসাম্মদ ইসমত আরা, উপজেলা নির্বাহী অফিসার কাপাসিয়া গাজীপুর; ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাপাসিয়া গাজীপুর; জনাব মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাপাসিয়া গাজীপুর, তিনি এই দলের দলনেতা। মডেলটির আওতায় গর্ভবতীর আয়না নামক একটি সফটওয়্যার তৈরির মাধ্যমে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সকল গর্ভবতী ও প্রসূতি মায়েদের তথ্য সম্বলিত ডাটাবেস তৈরি করে প্রসবপূর্ব সেবাসমূহ নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী শনাক্ত করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। দলটি গর্ভবতী মায়েদের জন্য গর্ভবতীর গয়না নামে মা ও শিশু স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কাপাসিয়া মাতৃমৃত্যু মুক্ত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি জনাব আব্দুর রহিম ও তার দলের অন্যান্য সদস্যকে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হকের নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি।
আমি এখন 2020 সালে জেলা পর্যায়ে জনপ্রশাসন পদকের জন্য মনোনীত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। জেলা পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণীতে পুরস্কার পাচ্ছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার 50 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তির ডেটাবেস তৈরি করেছেন এবং তাদের বাসস্থান নিশ্চিত করার জন্য উত্তরণ গুচ্ছগ্রাম নির্মাণ করেছেন। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাবলম্বী করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি জনাব আব্দুল্লাহ আল মামুনকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণীতে 2টি দল পুরস্কার পাচ্ছে। আমি মনোনীত দলের নাম পর্যায়ক্রমে ঘোষণা করছি। স্থানীয় উদ্যোগে পিপিপি মডেলের অনুসরণে জনসাধারণ তথা যুব সম্প্রদায়ের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আধুনিক মানের সুইমিং পুল, জিমনেশিয়াম ও মিনি লাইব্রেরি স্থাপনের জন্য নওগাঁ জেলার এ দলটিকে পুরস্কৃত করা হচ্ছে। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন জনাব মোহাম্মদ হারুন আর রশিদ, জেলা প্রশাসক নওগাঁ, এই দলের দলনেতা; জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপসচিব, জননিরাপত্তা বিভাগ ও প্রাক্তন জেলা প্রশাসক নওগাঁ; জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, উপসচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নওগাঁ; জনাব উত্তম কুমার রায়, উপপরিচালক, স্থানীয় সরকার নওগাঁ ও প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নওগাঁ; এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এস্টেট অফিসার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর, নওগাঁ। আমি জনাব মোহাম্মদ হারুন আর রশিদ এবং তার দলের সদস্যগণকে পর্যায়ক্রমে মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হকের নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। টাঙ্গাইল জেলা সদরে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমি সংস্কার এবং মৃৎশিল্প ও কবিতার সংকলনে সৃষ্ট মুরালযুক্ত অসাধারণ শৈল্পিক মাত্রায় স্মৃতিসৌধ নির্মাণের জন্য টাঙ্গাইল জেলার এই দলটিকে পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ঢাকা ও প্রাক্তন জেলা প্রশাসক টাঙ্গাইল, তিনি এই দলের দলনেতা;
জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন খান, উপসচিব জননিরাপত্তা বিভাগ ও প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক টাঙ্গাইল, এবং জনাব মোহাম্মদ রকুনুজ্জামান, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ ও প্রাক্তন নেজারত ডেপুটি কালেক্টর টাঙ্গাইল। আমি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং তার দলের সদস্যগণকে পর্যায়ক্রমে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণীতে একটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। আমি মনোনীত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। আমার গ্রাম আমার শহর স্লোগান বাস্তবায়নে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অবহেলিত মনাই ত্রিপুরাপাড়া গ্রামকে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন গ্রামে রূপান্তরের জন্য পুরস্কৃত হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। আমি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হাটহাজারী, চট্টগ্রামের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব শহীদুল আলমকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এই সঙ্গে 2020 সালের পুরস্কার প্রদান পর্বটি সমাপ্ত হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এবার 2021 সালের জনপ্রশাসন পদক প্রদানের কার্যক্রম শুরু করছি। এ পর্যায়ে 2021 সালের জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্তগণ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকমা মুজাম্মেল হকের নিকট থেকে স্বর্ণপদক, ক্রেস্ট, সম্মাননা সনদ এবং চেক গ্রহণ করবেন। আমি জাতীয় পর্যায়ে মনোনীতদের নাম এবং সংক্ষিপ্ত কার্যক্রম পর্যায়ক্রমে ঘোষণা করছি। সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণীতে জনপ্রশাসন পদক 2021 পাচ্ছেন জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, উপপরিচালক, বিআরটিএ, বরিশাল। তার গৃহীত উদ্যোগের ফলে সারা দেশে বিআরটিএ অফিস হতে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে এবং একই সময় ড্রাইভিং কম্পিটেন্সি টেস্টের তারিখ নির্ধারণ করে দেওয়া হচ্ছে। আবেদনকারীগণকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএ অফিসে যেতে হয় না, ফলে দাপ্তরিক কার্যক্রম পূর্বের চেয়ে অনেক কমেছে এবং আর্থিক সাশ্রয় হচ্ছে। সেবা সহজীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হওয়ায় জনাব মোহাম্মদ জিয়াউর রহমানকে জনপ্রশাসন পদক 2021 প্রদান করা হচ্ছে। আমি জনাব মোহাম্মদ জিয়াউর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণীতে জনপ্রশাসন পদক 2021 পাচ্ছে ইউনেস্কোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে
অভিযোজিত প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতা সংক্রান্ত কার্যক্রম। পদকপ্রাপ্তরা হচ্ছেন কাজী ইমতিয়াজ হোসেন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, তিনি এই দলের দলনেতা। জনাব এস এম মাহবুবুল আলম, মিনিস্টার রাজনৈতিক, বাংলাদেশ দূতাবাস প্যারিস। জনাব দয়াময় চক্রবর্তী, প্রথম সচিব, বাংলাদেশ দূতাবাস প্যারিস। জনাব নির্ঝর অধিকারী, প্রথম সচিব, বাংলাদেশ দূতাবাস প্যারিস। দলটির অনন্য কূটনৈতিক তৎপরতার ফলে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু নামের ইউনেস্কো কর্তৃক ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দি ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। এর মাধ্যমে প্রথমে কোনো আন্তর্জাতিক পুরস্কার বঙ্গবন্ধুর নামে এবং বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত হয়েছে, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমি অনুষ্ঠানে উপস্থিত কাজী ইমতিয়াজ হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। তার দলের অন্যান্য সদস্যগণ অনুপস্থিত থাকায় তাদের পদক পৌঁছে দেওয়া হবে। সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণীতে জনপ্রশাসন পদক 2021 পাচ্ছে বাংলাদেশের সোনালী ঐতিহ্য, মসলিন সুতা তৈরি প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রথম পর্যায় প্রকল্প। বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে 170 বছর পূর্বে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালী ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে ঋত গৌরব ফিরিয়ে আনা হয়েছে। ব্যাপক অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস খুঁজে বের করা, ফুটি কার্পাসের চাষাবাদ, সুতা উৎপাদন, কারিগরদের দক্ষতা উন্নয়ন করে উন্নত মানের মসলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব জনাব আব্দুল মান্নানকে প্রকল্পের পক্ষে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণীতে জনপ্রশাসন পদক 2021 পাচ্ছেন জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক, গোপালগঞ্জ। তিনি গোপালগঞ্জ জেলায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যথাযথ উপকারভোগী বাছাই ও ডেটাবেস সংরক্ষণের লক্ষ্যে একটি অনলাইন সিস্টেম চালু করেছেন। এই মডেল ব্যবহারের কারণে সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে দ্বৈততা পরিহার করা সম্ভব হচ্ছে। বর্তমানে মডেলটি বিভিন্ন সরকারি কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে ব্যবহার করা হচ্ছে। আমি জনাব শাহিদা সুলতানাকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ করছি। কারিগরি ক্ষেত্রে দলগত শ্রেণীতে জনপ্রশাসন পদক 2021 পাচ্ছে একক ও ডিজিটাল পদ্ধতিতে কোম্পানি নিবন্ধন, ডিজিটাল পদ্ধতিতে মর্টগেজ ও চার্জ নিবন্ধন, ডিজিটাল স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে সার্টিফাইড কপি প্রদান সংক্রান্ত অবদান। দলের সদস্যগণ হলেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক নিবন্ধক, যৌথ মূলধন কোম্পানি ও ফান্ড সমূহের পরিদপ্তর, ঢাকা, বর্তমানে সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনাব সন্তোষ কুমার পণ্ডিত,
অতিরিক্ত নিবন্ধক, যৌথ মূলধন কোম্পানি ও ফান্ড সমূহের পরিদপ্তর, জনাব আবু ইসা মোহাম্মদ মোস্তফা ভুইয়া উপনিবন্ধক, জনাব জিকরা আমিন প্রোগ্রামার, জনাব জান্নাতুল ফেরদৌস সহকারী প্রোগ্রামার। দলটির উদ্যোগে কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে নামের ছাড়পত্র গ্রহণ, নিবন্ধন ও ফিস প্রদান এই 3টি সেবাকে একক পদ্ধতিতে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে কোম্পানি নিবন্ধন কার্যক্রম সহজ হয়েছে। বর্তমানে আবেদনকারীগণ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ফিস প্রদান এবং ইমেইল যোগে ডিজিটাল স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ সার্টিফাইড কপি প্রাপ্ত হচ্ছেন। এর ফলে স্টার্টিং বিজনেস সহজতর হয়েছে এবং ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অগ্রগতি হয়েছে। আমি জনাব মকবুল হোসেন এবং তার দলের অন্যান্য সদস্যকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের অনুরোধ জানাচ্ছি। কারিগরি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণীতে জনপ্রশাসন পদক 2021 পাচ্ছে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগ কর্তৃক পেনশন ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে পেনশন ফিক্সেশন ডেটাবেসকে আইবাস প্লাস প্লাস সিস্টেমে ইন্টিগ্রেট করা হয়েছে। এর ফলে পেনশনের সঠিক হিসাব নির্ধারণ করা সম্ভব হচ্ছে। পেনশন ব্যবস্থা ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেনশনারদের ব্যাংক হিসাবে প্রাপ্য পেনশন এবং ভাতাদি যথাসময়ে প্রেরণ নিশ্চিত হচ্ছে। পেনশন পেমেন্ট বাধ্যতামূলকভাবে ইএফটি চালু করায় ব্যাংক সমূহকে কোনো ধরনের সার্ভিস চার্জ প্রদান করতে হচ্ছে না, বিধায় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে। আমি সিনিয়র সচিব অর্থ বিভাগের অনুপস্থিতিতে অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইখলাসুর রহমানকে অর্থ বিভাগের পক্ষে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন 2021 সালে জেলা পর্যায়ে জনপ্রশাসন পদকের জন্য মনোনীত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। জেলা পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণীতে পুরস্কার পাচ্ছেন ডক্টর সাবিনা ইয়াসমিন, প্রাক্তন জেলা প্রশাসক, পঞ্চগড়। তিনি পঞ্চগড় জেলার স্কুলগামী কিশোরীদের নিয়ে একটি আমাদের অ্যাম্বাসেডর, আমাদের কন্যা রত্ন নামে একটি ফোরাম তৈরি করেছেন। এর মাধ্যমে 1720 জন কিশোরীকে বাইসাইকেল প্রদান,
তাদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা, বাল্যবিবাহের কুফল এবং বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উদ্যোগটি নারীর উপর সহিংসতা, বাল্যবিবাহ, মাতৃমৃত্যু এবং অন্যান্য ক্ষতিকর বিষয়গুলো দূর করতে বিশেষ অবদান রাখছে। আমি ডক্টর সাবিনা ইয়াসমিনকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। খুলনা জেলার দাকোপ উপজেলায় বাণীশান্তা পতিতালয়ে জন্ম নেওয়া সমাজচ্যুত শিশুদের জন্য বিদ্যালয়ের সঙ্গে আবাসিক হোস্টেল নির্মাণ করে তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে অবদানের জন্য সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণীতে খুলনা জেলার এই দলটিকে পুরস্কৃত করা হচ্ছে। দলের সদস্যগণ হলেন জনাব মোহাম্মদ হিলাল হোসেন, প্রাক্তন জেলা প্রশাসক খুলনা; জনাব মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খুলনা; জনাব জিয়াউর রহমান, প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব খুলনা; জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার দাকোপ, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া খুলনা; জনাব মিন্টু বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার দাকোপ খুলনা; জনাব শারমিন জাহান লোনা, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় খুলনা। আমি জনাব মোহাম্মদ হিলাল হোসেন এবং তার দলের সদস্যগণকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এই সঙ্গে জনপ্রশাসন পদক প্রদান পর্বটি সমাপ্ত হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন পদক প্রদান করবার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত সুধী, এবার আজকের অনুষ্ঠানের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক 2020-2021 প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এমপি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব, সরকারের সিনিয়র সচিব, সচিববৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রশাসন পদকের জন্য মনোনীত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 1975 সালের 15 আগস্টে শাহাদত বরণকারী পরিবারের শহীদ সদস্যবৃন্দকে। সশ্রদ্ধ চিত্তে আরো স্মরণ করছি জাতীয় চার নেতা এবং সেই সব বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদ এবং নির্যাতিত মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। করোনা মহামারীর সময় যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এই দুর্যোগের সময় নানাবিধ ঝুঁকির মধ্যেও যারা সরকারি নির্দেশে বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন, সেই সব সম্মুখ সারির যোদ্ধাদের প্রতিও জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকল সরকারি কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সম্মানিত সুধী, আপনারা নিশ্চয় জানেন বর্তমান সরকার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে 2016 সাল হতে জনপ্রশাসন পদক প্রবর্তন করেছে। সরকারি কর্মচারীদের সৃজনশীল কার্যক্রম উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করাই জনপ্রশাসন পদক প্রবর্তনের মূল লক্ষ্য। সরকার আশা করে এর মাধ্যমে জনসেবা প্রদান পদ্ধতিতে প্রত্যাশিত পরিবর্তন করে একটি জনমুখী জনপ্রশাসন গড়ে তোলা সম্ভব। সুধীমণ্ডলী, বাংলাদেশের জনপ্রশাসন কেমন হবে এ বিষয়ে 1972 সালের 1 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটি বক্তব্যে স্পষ্ট করে তোলেন। তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, কোট, সরকারি কর্মচারী ভাইরা, আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে, আনকোট। তার এই যুগান্তকারী দিক নির্দেশনা সামনে রেখে প্রতিটি সরকারি কর্মচারীকে কাজ করতে হবে। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য নিরসন, স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, জেন্ডার সক্ষমতা অর্জন, শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার কমানো, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে সফলভাবে কোভিড-19 দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আগত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী এদেশে আশ্রয় লাভ করেছে। তারই উদারতা ও মহানুভবতার কারণে জাতীয় ও আন্তর্জাতিক এ সকল সংকট সফলভাবে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শুধু বাংলাদেশেরই নন, বিশ্বের একজন প্রভাবশালী মানবিক নেতা, জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে যাচ্ছেন। আর এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সম্মানিত সুধী, দেশ ও মানুষের কল্যাণে গৃহীত সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মচারীগণ গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। তাই সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে কর্মদক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে জনপ্রশাসন কাজ করে যাচ্ছে। দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকার ইতিমধ্যে রূপকল্প 2041, প্রেক্ষিত পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে।
এ সকল পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মচারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি জনপ্রশাসন পদক 2020-2021 বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের পেশাগত সাফল্য কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত ও গৌরবান্বিত করেছেন। আমি জনপ্রশাসনের সকলের পক্ষ থেকে আপনাকে বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। সবশেষে সকলের শুভকামনা এবং এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির পিতার জীবন ও কর্মের বহু মাতৃকতাকে হৃদয়ে ধারণ করে পরবর্তী প্রজন্মের কাছে তার অবিনশ্বর অবদানকে তুলে ধরার প্রয়াসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচির আওতায় প্রকাশিত দুটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রশাসন সান্নিধ্যের দুর্লভ স্মৃতি নামক স্মারক গ্রন্থটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য ধন্য সিভিল সার্ভিসের সদস্যগণের কর্মকালীন স্মৃতিকথনমূলক গ্রন্থ এবং শতবর্ষে মুজিব হৃদয়ে ও মননে গ্রন্থটি জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অধীনস্থ দপ্তর সংস্থায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গল্প, কবিতা, প্রবন্ধ ও নিবন্ধের সংকলন। মাননীয় প্রধানমন্ত্রী এখন স্মারক গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, সরকারি কর্মচারীগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় পাবলিক সার্ভিস উদযাপন এবং জনপ্রশাসন পদক 2020 ও 2021 প্রদান অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। করোনার জন্য নিজে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না বলে আমি দুঃখ প্রকাশ করছি, তবে আমি নিজের হাতে দিতে পারলে সত্যি খুশি হতাম। আমি আমাদের সব থেকে প্রবীণ মন্ত্রী, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, তিনি আমার পক্ষ থেকে এই পুরস্কারটা প্রদান করেছেন, সেজন্য তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, মর্যাদা পেয়েছি, একটি দেশ পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা করে নাই, সেই একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং কামালের স্ত্রী, নবপরিণীত স্ত্রী সুলতানা কামাল, আমার আর এক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল এবং তার স্ত্রী, নবপরিণীত স্ত্রী পারভিন জামাল রোজি, এবং আমার ছোট্ট 10 বছরের ভাইটি রাসেলকে পর্যন্ত নির্মমভাবে ওই দিন হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা, তাকেও নির্মমভাবে হত্যা করে। একই সাথে মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, পুলিশের এসপি সিদ্দিকুর রহমান সহ 32 নম্বর বাড়িতে যারা জীবিত, নির্মমভাবে তাদেরকে হত্যা করে। একই দিনে একই সাথে আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে তার ছেলে শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা,
এবং বাংলা বাণীর সম্পাদক ছিলেন, তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যকে হত্যা করে। সে যে বোন আমার বাবার, তার বাড়িতে আক্রমণ করে তার স্বামী কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ ছিলেন, তার 13 বছরের মেয়ে বেবি, তার 10 বছরের ছেলে আরিফ, 10-11 বছর তার মাত্র বয়স, 4 বছরের নাতি সুকান্ত সহ ওই বাড়িতে তার ভ্রাতুষ্পুত্র, ভাগ্নে সহ আরও আত্মীয়স্বজন যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। ঠিক এইভাবে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের স্মরণ করছি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম। তারপর 6 বছর আসতে পারিনি। 6 বছর পরে 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে আমার অবর্তমানে, তখন একদিকে যেমন সামরিক শাসক ক্ষমতায়, অপরদিকে খুনিরা যারা 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বিচারের হাত থেকে তাদের রেহাই দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি বা রাজনীতি করার সুযোগ বা দল করার সুযোগ দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকেও মুক্ত করে দেওয়া হয়েছিল, সকল মামলা তুলে নেওয়া হয়েছিল। এবং সেই যুদ্ধাপরাধী পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, জাতির পিতার হত্যাকারী, তারাই ছিল এই দেশের ক্ষমতায়। আর সেই অবস্থায় আমি দেশে ফিরে আসি শুধুমাত্র জনগণের ঐকান্তিক আগ্রহ এবং আমার দলের প্রচেষ্টা আমি ফিরে আসতে সক্ষম হই। সেই রক্তচক্ষু উপেক্ষা করেই আমি ফিরে এসেছি। তখন থেকে আমার একটা লক্ষ্য ছিল, এই বাংলাদেশটাকে যেভাবে আমার বাবা গড়তে চেয়েছিলেন সেইভাবে গড়ে তোলা। কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা যে সম্মান পেয়েছিলাম, সে সম্মানটা ভুলুণ্ঠিত হয়েছিল 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। এবং বাংলাদেশের যে অগ্রযাত্রা, মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন, একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করেছিলেন। এবং আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে যে বইগুলি বের করা হয়েছে, যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জাতির পিতা সম্পর্কে অনেকে স্মৃতিচারণ করেছেন বা তার গৃহীত যে সমস্ত সিদ্ধান্তগুলি আপনারা লিপিবদ্ধ করেছেন, তার মধ্য থেকে আরও অনেক তথ্য পাওয়া যায়। প্রতিটি মন্ত্রণালয়ে আপনারা যদি খোঁজেন দেখবেন যে এই অল্প সময়ের মধ্যে তিনি কিভাবে একটি প্রদেশকে পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত করে যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ, যেখানে 1 টাকা রিজার্ভ ছিল না, গুদামে কোনো খাদ্য ছিল না, কারণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোনো ফসল হতে পারেনি, কারণ গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, যেখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে সব কিছু বিধ্বস্ত অবস্থা, ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে মাত্র 3.5 বছরে সে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে দেশকে যখন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তখন এই 75-15 আগস্টের হত্যাকাণ্ড ঘটে গেল। কাজে যে অগ্রযাত্রা তিনি শুরু করেছেন সেটা থেমে গেল। অর্থাৎ যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন, সেই চেতনাকে ভুলণ্ঠিত করা হলো, সে আদর্শকে শেষ করে দেওয়া হলো। বাংলাদেশ হয়ে গেল বিশ্বের কাছে করুণা ভিক্ষা, খাদ্য ভিক্ষার একটা দেশ, একটা জাতি। বিদেশে আমরা প্রবাসী ছিলাম বা যখনই বেরিয়ে গেছি, বাংলাদেশ শুনলে একসময় মানুষ এইভাবেই বলতো যে বাংলাদেশ মানে তো দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ মানে তো প্রাকৃতিক দুর্যোগের দেশ, বাংলাদেশ মানে ভিক্ষা চাওয়ার দেশ, এরকমই একটা অবস্থানে চলে গিয়েছিল বাংলাদেশ। আমরা ক্ষমতায় আসতে অনেক সময় লেগেছে, এটা ঠিক, কিন্তু সংগঠন হিসেবে, আওয়ামী লীগ হিসেবে আমাদের সবসময় একটা প্রস্তুতি আমরা নিয়েছি। কারণ জাতির পিতা যে আদর্শটা দিয়েছিলেন, সেই আদর্শটা সামনে নিয়েই আমরা এগোচ্ছিলাম, যার ফলে একটা সরকার যে জনগণের সেবক, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, তা আমরাও সেই নীতিতেই বিশ্বাস করতাম এবং আমরা সেভাবেই চেষ্টা করেছি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে। এবং সেই সাথে এটাও আমরা লক্ষ্য রেখেছি যে একটা যদি সুষ্ঠু দিক নির্দেশনা না থাকে,
যে আমরা কোথায় যাব, কি করব, কত দূর যাব। আমার সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়, তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আমরা সেভাবেই আমাদের অর্থনৈতিক নীতিমালাকে সময়োপযোগী করা, তার পরিবর্তনশীল পৃথিবীতে সেটা আমরা পরিবর্তন এনেছি। পাশাপাশি আমাদের করণীয়গুলি আমরা ঠিক করেছি এবং আমরা কোনটার উপর সব থেকে প্রাধিকার দেব সেগুলিও আমাদের সুনির্দিষ্ট করা ছিল। তাই সরকার গঠনের সাথে সাথে আমরা সেইভাবেই কাজ করার প্রচেষ্টা চালিয়েছি। প্রথম 5 বছর অল্প সময় চলে গেছে, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এসেছি তখন আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করেই এগিয়ে যাচ্ছি। কারণ প্রথম 5 বছর আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি এবং বাংলাদেশের জনগণ 75 সালের পর প্রথম অনুভব করতে পারে যে সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের সরকারি কর্মচারী যারা থাকেন আসলে তাদেরকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া যায় বা কর্ম পরিকল্পনা দেওয়া যায় তাহলে তারা যে অসাধ্য সাধন করতে পারেন আজকে এটাই প্রমাণিত। এবং তাদের উৎসাহিত করা, কাজে আগ্রহ সৃষ্টি করা, কাজের পরিবেশ সৃষ্টি করা এবং একটা আত্মবিশ্বাস সৃষ্টি করা, এটা যেমন সরকারি কর্মচারীদের শুধু না, সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করা প্রয়োজন যে হ্যাঁ আমরাও পারি। তো সেটাই আমাদের প্রচেষ্টা ছিল সব সময়। কাজে আমরা প্রথমবার বা দ্বিতীয়বার থেকে শুরু করে এই পর্যন্ত যে আমরা সরকারে এসেছি আমরা সেই প্রচেষ্টাই চালিয়েছি। যাদের দিয়ে আমরা কাজ করব তাদের দক্ষতা বৃদ্ধি করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সঠিক কাজগুলি যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা নেওয়া, সেই সাথে সাথে কাজের একটা মূল্যায়ন করা বা স্বীকৃতি দেওয়া, সেদিকে আমরা লক্ষ্য রেখে কতগুলি পদক্ষেপ নেই। এবং আপনারা জানেন যে 2003 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল যে 23শে জুন বিশ্বব্যাপী পাবলিক সার্ভিস দিবস পালিত হবে। তো আমরা সেই পাবলিক সার্ভিস দিবসের কথা স্মরণ করি, আমরা 23শে জুলাইকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ঘোষণা করি। কারণ এটা জাতীয় পর্যায়ে উদযাপনের জন্যই এই 23শে জুলাই পাবলিক সার্ভিস দিবস ঘোষণা করা হয়। আর এই উপলক্ষে যেমন সরকারি কর্মচারীদের জন্য আমরা তাদেরকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারেরও একটা পদক্ষেপ আমরা নিই। সেখানে আমরা যারা ভালো কাজ করবেন, যাদের ভিতরে নতুন নতুন প্রণোদনা আছে বা কিছু ইনোভেটিভ আইডিয়া আছে বা দেশের কল্যাণের জন্য যারা কাজ করবেন তারা পুরস্কৃত হবেন। সেইভাবেই আমরা জনপ্রশাসন পদক এই প্রদান করা, এটা ভালো কাজে স্বীকৃতি এবং প্রণোদনা দেওয়ার জন্য এটা আমরা করেছি। আমি আজকের দিনে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা পদক পেয়েছেন। এবং আজকে এই দিনটা যদিও আমরা একটু দেরিতে উদযাপন করছি, কারণ করোনা ভাইরাসের কারণে অনেক কাজই তো আমরা সঠিকভাবে সময় মতো করতে পারছি না। তো 23শে জুলাইয়ের পরিবর্তে আমরা আজকে এটা উদযাপন করছি। কিন্তু আজকের দিনটিও আপনারা জানেন যে আমার জন্য একটা বিশেষ দিন। 1971 সাল 23শে মার্চ, আমি তখন কেবল আমার প্রথম সন্তান। তো 23শে মার্চ আপনারা জানেন যে পাকিস্তানি দিবস হিসেবে তখন ইয়াহিয়া খান ঢাকায় সারা বাংলাদেশে কিন্তু পাকিস্তানি পতাকা কেউ ওড়ায়নি। সেই দিন সমস্ত বাড়িতে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। 32 নম্বর বাড়িতেও সেই দিন আমার বাবা বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। যদিও পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান তখন ঢাকায় ছিল, কিন্তু তাকে সকলেই অস্বীকার করেছিল। আমার মনে হয় সেই দিন আমি তখন কেবল আমি সন্তান সম্ভবা, তা আমি সাধারণত আমার বাবা সবসময় তার হাতের নখ কেটে দিতাম, পায়ের নখ কেটে দিতাম, এটা আমার একটা নিয়মিত কাজ ছিল। তো ওই দিন আমি ওটা করে এসে উনি যখন বিশ্রাম নিতে বসছেন দুপুরে, আমি তখন একটা মগে পানি নিয়ে তার হাতের নখ কেটে দিচ্ছি। তো আমাকে তিনি বলছেন যে হ্যাঁ ভালোভাবে কেটে দেখে জানিস না আর এই সুযোগ পাবি কিনা, তবে তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্ম নেবে, তার নাম জয় রাখবি। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। 26শে মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন এবং তারপরে আমাদের বাসাটা আক্রমণ করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই আক্রমণের কিছু মুহূর্ত পূর্বে
আমি, আমার ছোট বোন রেহানা এবং আমার একটা খালাতো বোন ছিল জেলি, আমাদেরকে বাসার থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। আমার বাবা জোর করে একরকম পাঠিয়ে দেন। আর আমার ভাই কামাল আগেই চলে গিয়েছিল ব্যারিকেড দিতে। জামাল আর রাসেল মাকে ছেড়ে যাবে না, রেখে মার সাথে থেকে যায়। আমাদের বাসায় আক্রমণ করে আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এর কিছুদিন পরে আমার মা, আমার ছোট ভাই রাসেল, জামাল, আমি, হ্যাঁ, আমরা সবাই গ্রেপ্তার হই এবং 18 নম্বর রোডে একটা একতলা বাসায়, পরিত্যক্ত অনেকটা বাসাটা, এটা ছিল ফরেন মিনিস্টার একজন অ্যাম্বাসেডর হাসানুল্লাহ সাহেব, উনি বিদেশে থাকতেন, বাসার দরজা বন্ধ ছিল, ওই বাসায় আমাদেরকে রাখা হয়। যখন আমার সন্তান প্রসবের সময় হয় আমাকে তারা হাসপাতালে যেতে দিয়েছিল পাকিস্তানি মিলিটারি, কিন্তু আমার মাকে যেতে দেয়নি। তবে হাসপাতালে তখন ডক্টর নুরুল ইসলাম সাহেব ছিলেন দায়িত্বে, ডক্টর আমাদের সুফিয়া খাতুন, তিনি, অদুদ সাহেব, ডাক্তার অদুদ এবং শায়লা আপাও ছিলেন, আমাদের মহিষ সাহেবের বোন প্রফেসর শায়লা। আসলে জয়ের জন্মটা মেডিকেল কলেজেই হয়। তো মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের একটা সবসময় একটা সুযোগ ছিল, হাসপাতালে সবসময় আমি চেষ্টা করতাম তাদের সঙ্গে যোগাযোগ রাখতামও। আমি যখন বন্দি, সেই বন্দি অবস্থায় জয়ের জন্ম এবং তার নাম জয় আমরা রেখেছিলাম। পাকিস্তানে একজন কর্নেল আসে, যখন জয়কে আমি ফিরে আসি বাংলাতে, আমাদের কারাগারি এসে আমরা ঘরের ভিতরে জানলার বাইরে বারান্দায় দাঁড়ানো, আমাকে জিজ্ঞেস করো নাম কি। তাই আমরা যে জয়, বলে জয় মানে, তো বলে জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে জয়। তো খুব ক্ষেপে যায় এবং এই ছোট শিশুটাকেও তারা গালি দেয়। কাজে এরকম একটা পরিবেশে কিন্তু জয়ের জন্ম। সেখানে আমাদের জন্য থাকার, আমরা ফ্লোরেই থাকতাম, কোনো প্রাইভেসি ছিল না, একতলা একটা বাড়ি। কাজে ওই অবস্থার মধ্যে তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ ওকে নিয়ে যখন আমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি শেল্টার নিই, তখন জানি না কীভাবে বেঁচেছিলাম, কোনো খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ছিল না। শুধু আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আমার বাচ্চাটা যেন একটা সুস্থ বাচ্চা হয়। আমার মা সবসময় সেই দোয়াই করতেন। তো আজকে সেই জয়ের জন্মদিন, 50 বছর আজ তার বয়স হলো। এই করোনার কারণে আমরা সবাই এক হতে পারলাম না, এটা আর একটা দুঃখ। আপনার দিনটি স্মরণ করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজকে যে ডিজিটাল বাংলাদেশ, আমি আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। কারণ আমি যখন 81 সালে বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠানের সংগ্রাম করি, তার জন্য বারবার আমাকে গ্রেপ্তার হতে হয়েছে, বন্দী হতে হয়েছে, কখনো আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তো ওই গৃহবন্দী থাকা অবস্থায় জয়কে আমার আব্বার বন্ধু আজিজ সত্তার কাকা, তিনি নলিতাল নিয়ে জয়পুতুকে ভর্তি করে দেন। সেখানে পড়াশোনা করতে বলে স্কুল থেকেই কম্পিউটার শিক্ষা নেয়। যখন ছুটিতে আসতো কম্পিউটার নিয়ে আসতো, জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখেছি। এবং যখন আমরা 91 সালে পার্টির জন্য কম্পিউটার কিনি, অনেক দাম ছিল তখন, সেই যুগে 3.5 লাখ টাকা লেগেছিল একটা কম্পিউটার, একটা প্রিন্টার কিনতে। কাজে আমাদের আলোচনা হতো যে আমরা আমাদের দেশে এইভাবে কিভাবে এই কম্পিউটার শিক্ষা প্রচলন করব। তাই 96 সালে যখন সরকার গঠন করি, জয় প্রতি সবাই আমাকে পরামর্শ দিত। তখনই বললো যে এর উপর থেকে ট্যাক্স তুলতে হবে, সস্তা করতে হবে, মানুষের কাছে সহজলভ্য করতে হবে, তাহলে এটা মানুষ শিখবে এবং মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। কাজে সেইভাবে কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু। কারণ আমি যখন কম্পিউটার ব্যবহার করি, তখন আমি দেখেছি 96 সালে সরকার এসে কেউই কম্পিউটার ব্যবহার করে না। টেবিলে একটা ডেস্কটপ রাখা থাকতো মাত্র, অনেকে হাত দিতেই সাহস পেত না। আমি সরকারে আসার পরে আমি প্রথম এটা নির্দেশ দিই যে প্রত্যেকটা ফাইল আমাকে কম্পিউটারে টাইপ করে আসতে হবে, আমরা সেভাবে দেখতে চাই। এবং এরপর সাবমেরিন কেবল কীভাবে, একটা কমিটি, ন্যাশনাল কমিটিও আমি করে দিয়েছিলাম যে কিভাবে আমরা এই নতুন প্রযুক্তিটা আরও ব্যাপকভাবে প্রচার করতে পারি, প্রসার ঘটাতে পারি, প্রশিক্ষণ দিতে পারি। তো এগুলি গোছাতে অনেক সময় চলে যায়। তারপরে তো তখন মানুষ কিছু কিছু আস্তে আস্তে এই 5 বছরে ব্যবহার করা শুরু করে। তখন ল্যাপটপ ব্যবহার করা এবং কম্পিউটার ব্যবহার করা, আমাদের প্রত্যেক অফিসে কম্পিউটার ব্যবহার করা ততদিনে শুরু হয়ে যায়। এমনকি আমাদের বিদেশি দূতাবাসেও ব্যবহার হতো না,
এমনকি আমেরিকায় আমাদের যে দূতাবাসটা আমরা বিল্ডিং টিল্ডিং তৈরি করে দিই, কিন্তু সেখানেও কেউ কম্পিউটার ব্যবহার করতো না। আমাদের যদি কোনো কাজ করতে হতো তো জয় চাকরি করতো, চাকরি করে এসে সে ওগুলি টাইপ করে কাজ করে আবার আমাকে ইমেলে পাঠাতো, আমি ওখান থেকে সেগুলি আবার প্রিন্ট আউট করে আমাদের অফিসার সকলকে হাতে দিতাম যে এটা এইভাবে এইভাবে এটা করতে হবে। কয়েকটি ব্যাপার নিয়ে যথেষ্ট আমাদের এভাবে কাজ করতে হয়েছে এক সময়। যা হোক, এখন আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি এবং ধাপে ধাপে এ পর্যন্ত যতগুলি কাজ আমরা করেছি সবগুলি কিন্তু তার পরামর্শ মতো। কারণ সে কম্পিউটার সায়েন্সে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি নেয়, এর পরবর্তীতে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সে ডিগ্রি নেয়, এরপর হার্ভার্ড থেকে মাস্টার ডিগ্রি করে, সেটা হলো 2007 সালে। কারণ সে যখন আমি তাকে জোর করে ওখানে ভর্তি করাই, কিন্তু আমি তাকে কোনো সাহায্য করতে পারিনি কারণ আমি তখন বন্দী হয়ে যাই, কিন্তু সে সময় সে ওটা কন্টিনিউ করে এবং মাস্টার ডিগ্রিটা পাবলিক সার্ভিসের উপরেই করে। তো আমি এটুকু বলবো যে আজকে যে আমরা বাংলাদেশটাকে ডিজিটাল করতে পেরেছি, প্রযুক্তি শিক্ষাটাকে পপুলার করতে পেরেছি এবং আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, এই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, তরুণ সমাজ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সেইভাবে জয়, আমার বোনের ছেলে রেদওয়ান, সিদ্দিকী থেকে শুরু করা সবাই কিন্তু ওভাবেই কতগুলি উদ্যোগ নিয়ে কাজ করেছে, যার শুভ ফলটা আজকে বাংলাদেশ ভোগ করেছে। নইলে করোনাকালীন সময় আমি যদি চিন্তা করি যে আমাদের যদি এই সুযোগটা না থাকতো, আমাদের এই ডিজিটাল এই ডোরটা যদি ওপেন না থাকতো, উন্মুক্ত না থাকতো, আমরা কি অবস্থায় যেতাম? আমাদের সরকার চালানো মুশকিল হয়ে যেত, মানুষের জীবনযাত্রা মুশকিল, একটা বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। তো আজকে আধুনিক প্রযুক্তির শিক্ষা আমরা নিয়েছি বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা সরকারি কর্মচারী আছেন তাদেরও কিন্তু এটাই চিন্তা করতে হবে যে বিজ্ঞান প্রযুক্তির যুগে প্রতিনিয়ত পরিবর্তন আসবে, নতুন নতুন উদ্ভাবন হবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আর তাহলেই আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। আজকে আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ কিন্তু সেবা পাচ্ছে, আমরা এই ডিজিটাল বাংলাদেশের সেবা কিন্তু ব্যাপকভাবে মানুষ পাচ্ছে এবং সুবিধাগুলি মানুষ পাচ্ছে। আজকে আমরা মানুষকে সহযোগিতা করি, মানুষকে আমরা যে সামাজিক নিরাপত্তা দিই, সব কিছুই কিন্তু আমরা এই ডিজিটাল পদ্ধতিতে করে যাচ্ছি, যেটা আমাদের জন্য যথেষ্ট সময় বাঁচাচ্ছে, কাজ করে দিচ্ছে, সব রকম সুযোগ করে দিচ্ছে। কারণ সরকার গঠন করা বা ক্ষমতায় আসা এটা শুধু ভোগ বিলাসের বিষয় নয়, বা আমি প্রধানমন্ত্রী হয়েছি দেখে মহা কিছু হয়ে গেছে তা নয়, এটা একটা বিরাট দায়িত্ব। সেই সাথে আমার যারা সহকর্মী, বিশেষ করে সরকারি কর্মচারী যারা, আপনাদেরও দায়িত্ব। কারণ আপনাদেরই বাংলাদেশের জনগণ, তারাই তো আপনাদের ভরণ পোষণ, খাবার জোগান সবই তো করে, আমাদের সকলের জন্য করে। যে তাদের জন্য আমরা কতটুকু কি করতে পারলাম, তাদের কতটুকু দিতে পারলাম, সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তাদের সার্বিক উন্নয়নটাই হচ্ছে আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব, যে যেখানেই সরকারে আসুক। কাজে সেটা যদি না হয় তাহলে কিন্তু একটা দেশ এগোতে পারে না। আজকে যে অল্প সময়ের মধ্যে আমরা যে এত উন্নয়ন করতে পারলাম, স্বল্পোন্নত দেশ থেকে আমরা দেশকে আজকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সরকারি অফিসার কর্মচারী সকলকে, যে প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করেছেন। আমরা যে পরিকল্পনাগুলি নিয়েছি সেগুলি বাস্তবায়ন করেছেন এবং সে যা যা কাজটাকে গ্রহণ করে সেগুলি প্রতিপালন করেছেন এবং মানুষ তার শুভ ফলটা পেয়েছে বলেই দেশের উন্নতিটা হয়েছে। এটা যদি না হতো তাহলে কখনো আমরা এত তাড়াতাড়ি উন্নতি করতে পারতাম না। আমি যতই ভালো চিন্তা করি, কিন্তু যারা কাজ করবে তারা যদি কাজ না করে তো আমি কোথা থেকে করব। তাই আমি মনে করি যে আমাদের জনপ্রশাসনে যারা আছেন তারা জনগণের সেবা করা, এটা জাতির পিতাও আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন। তিনি কিন্তু তার একটা বক্তৃতা, যেটা তিনি 1975 সালের 10 জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি সেই ভাষণের একটি অংশ কোট করে শোনাই, মানে ওইটুকু আমার মনে হয় যথেষ্ট, এরপরে বক্তৃতা দেওয়ার প্রয়োজন হয় না। জাতিপিতা বলেছিলেন, কোট, সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। যাদের জন্য, যাদের অর্থে আজকে আমরা চলছি তাদের যাতে কষ্ট না হয় তার দিকে খেয়াল রাখুন। যারা অন্যায় করবে আপনারা অবশ্যই তাদের কঠোর হস্তে দমন করবেন, কিন্তু সাবধান,
একটা নিরপরাধ লোকের উপরও যেন অত্যাচার না হয়, যাতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আপনারা যদি অত্যাচার করেন, শেষ পর্যন্ত আমাকেও আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে, কারণ আমি আপনাদের নেতা। আমারও সেখানে দায়িত্ব রয়েছে। আপনাদের প্রত্যেকটি কাজের দায়িত্ব শেষ পর্যন্ত আমার ঘাড়ে চাপে, আমার সহকর্মীদের ঘাড়ে চাপে। এই জন্য আপনাদের কাছে আমার আবেদন রইল, আমার অনুরোধ রইল, আমার আদেশ রইল, আপনারা মানুষের সেবা করুন। মানুষের সেবার মতো শান্তি দুনিয়ার আর কিছুতে হয় না। একটা গরিব যদি হাত তুলে আপনাকে দোয়া করে, আল্লাহ সেটা কবুল করে নেন। আনকোট। তো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এরপর তো আর কিছু বলার থাকে না। কাজে আমি আমাদের প্রিয় সরকারি কর্মচারীগণ সবাইকে আমি এটুকু অনুরোধ করব, জনগণের সেবা করা, দেশের সেবা করা, এটাই হচ্ছে কাজ, সবথেকে বড় কাজ। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই করোনার জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি, তারপরেও আমি মনে করি যে মাঝেও যে আমরা কাজ করে যাচ্ছি, সেখানে আপনাদের অবদান রয়েছে। এবং এই করোনায় মানুষের সেবা করতে যেয়ে আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে অনেকেই কিন্তু জীবন দিয়ে গেছেন। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা, সহযোগী সংগঠনের নেতাকর্মী, তারাও কিন্তু সর্বক্ষণ সক্রিয় রয়েছেন এবং মানুষের পাশে। এবং আমরা কিন্তু আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি, কারণ দিনের পর দিন তারা রিলিফ দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, লাশ দাফন থেকে শুরু করে সব ধরনের কাজে তারা সহযোগিতা করে মানুষের পাশে যাচ্ছেন। আর যার ফলে অনেকেরই করোনা হয়ে মারা গেছেন, অনেকজন আমরা ইতিমধ্যে হারিয়েছি। আমি সকলেরই আপনার মাগফিরাত কামনা করি। যাক, আপনারা এর ভিতরে আমরা দেখেছি যে অনেকে চমৎকার উদ্ভাবনী কাজ করেছেন, যা দেশের কল্যাণে কাজে লাগছে, মানুষের কল্যাণে কাজে লাগছে। এবং এই কাজগুলি আজকে আপনি যেটা করবেন, আপনার ভবিষ্যৎ বংশধর তার সুফল ভোগ করবে। কাজে এভাবেই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, যে আগামী দিনে বাংলাদেশের উপরে অনেক বারবার আঘাত এসেছে, অনেক ঝড়ঝাপটা গেছে। অন্তত এর মাঝেও আমি বলবো 2009 আমরা সরকার গঠন করলাম, 2009 থেকে 2021, এর মাঝেও কিন্তু আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়েছে, কিন্তু একে একে সেগুলি কিন্তু আমরা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। তো এটা থাকবে। তারপর আসলে শেষ এই করোনা। কাজে এই করোনার হাত থেকেও ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। ইতিমধ্যে ভ্যাকসিন কেনা আমরা শুরু করেছি, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশে সকলেই যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি যে পরিবার যারা, এমনকি পরিবার শুধু না, কাজে বাড়িতে যারা কাজ করে বা ড্রাইভার থেকে তাদেরকেও যেন ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই সুরক্ষিত থাকতে পারবে। এবং এর জন্য যত টাকা লাগে, আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব। সেই সাথে সাথে আপনারা বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করেন। মাঠ পর্যায়ে কাজ করলে আপনারা আরও বেশি জানার সুযোগ পান, মানুষের সুবিধা অসুবিধাগুলি জানতে পারেন, কিভাবে এক একটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন করা যায় সেটা আপনারা সবথেকে ভালোভাবে অনুধাবন করতে পারেন। এবং আমি আশা করি সেইভাবেই আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে নেওয়া যায়, কিভাবে মানুষের সেবা করা যায়, মানুষকে একটু কিভাবে উন্নত জীবন দেওয়া যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন, যেন আমরা জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারি, সেটাই আমরা চাই। সাথে আমি এটুকু বলবো যে ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে, এই নিয়মটা থাকতে হবে, সেটাও অবশ্যই আমরা করব। যাক, আমি জাতির পিতার আরেকটি কোট আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা তিনি যখন ফিরে আসলেন ওই বছরে 1972 সালে 4 নভেম্বর গণপরিষদে তিনি যে ভাষণ দিয়েছিলেন, আমাদের সংবিধান যখন গ্রহণ করা হয় এবং সংবিধান মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটা সংবিধান উপহার দেন। তো সেই সংবিধান উপস্থাপনকালে তিনি যে ভাষণ দেন গণপরিষদে, আমি সেটা কোট করছি। তিনি সেখানে বলেছিলেন, সরকারি কর্মচারীদের অনুশাসন দিয়ে বলেছিলেন, কোট, সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে তারা শাসক নন, সেবক। জাতির পিতা তার এই চিন্তাধারার প্রতিফলন ঘটান আমাদের সংবিধানেও। সংবিধানের 21-2 অনুচ্ছেদে স্পষ্ট কিন্তু লেখা রয়েছে,
সেখানে বলা হয়েছে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কাজে এটা কিন্তু সংবিধানের নির্দেশ। কাজে যে সংবিধান নিয়ে আমাদের এই দেশটা পরিচালিত হচ্ছে সেটা আশা করি সকলে মনে রাখবেন। কাজে আমি এটুকু বলবো যে আজকে ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে মানুষ সেবা পাচ্ছে, মানুষের জীবন অনেকটা সহজ হয়ে গেছে। প্রায় মানে আমি বলবো যে আমরা প্রথমে শুরু করলাম সেখানে প্রায় 5275 আমরা ডিজিটাল সেন্টার করে সেখানে মানুষের সেবা দেওয়ার শুরু করেছিলাম, যেখানে একজন নারী, একজন পুরুষ, একটা ছেলে, একটা মেয়ে, তারা উদ্যোক্তা। সেইভাবে একদম সেই চরকুকরিমুখী থেকে আমরা উদ্বোধন করলাম। অর্থাৎ একেবারে রিমোট এলাকা, যে এলাকাগুলি দুর্গম এলাকা, যে এলাকার মানুষের জীবন জীবিকার কোনো সুযোগ থাকে না, সেই এলাকাগুলি আমরা বেছে নিয়েছি এবং আমাদের অর্থনৈতিক নীতিমালায়ও আমরা গ্রাম তৃণমূল পর্যন্ত অর্থ সরবরাহ করা এবং মানুষের জীবনমান উন্নত করা, অর্থাৎ তৃণমূল থেকে মানুষকে তুলে নিয়ে আসা, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদেরও সেইভাবেই দায়িত্ব পালন করে যেতে হবে। যাক, এই মহামারী আজকে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে না, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই একটা সমস্যার সৃষ্টি করেছে। এখান থেকে আমাদের যত দ্রুত মুক্ত হওয়া যায়, বাংলাদেশকে মুক্ত করা যায়, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলে সে ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে। এবং আমরা যাই হোক, ইতিমধ্যে প্রায় 1,87,00,000 মানুষ টিকা পেয়েছে। বাংলাদেশে কোনো মানুষ মানে টিকা পাওয়ার যারা মানে বয়স হয়েছে বা বুঝছে তারা কেউ বাদ যাবে না। আমাদের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে আমরা সকলের জন্যই এই টিকা ক্রয় করতে থাকবো, আনতে থাকবো এবং দিতে থাকবো। সেই ব্যবস্থাটাও আমরা অবশ্যই করব, সেইভাবে আমরা করে যাচ্ছি। এক্ষেত্রে মানুষকে একটু সচেতন করা, আপনারা নিশ্চয়ই এটা করবেন। তা আমি এটুকুই বলবো যে আমরা শুধু আপনাদের দিয়ে কাজ করিয়ে নেই না, আমি সরকারে আসার পর আমাদের সরকারি কর্মচারীরা যাতে ভালোভাবে বসবাস করতে পারেন, আবাসন সমস্যাগুলি সমাধান করা, ভালো ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, এমনকি আপনারা যাতে প্লট কিনতে পারেন তার জন্য ঋণ, ভর্তুকি সহ ব্যাংক ঋণের ব্যবস্থা করা, গাড়ির চলাচলের জন্য ব্যবস্থা করা, সব ধরনের সুযোগ সুবিধা আমি সৃষ্টি করার চেষ্টা করেছি। এবং আপনারা দেখেছেন যে প্রায় 123% উপরে বেতন আমি একবারই বাড়িয়ে দিয়েছিলাম, যাতে সবাই অন্তত মানে নিজের ঘর সংসারটা ভালোভাবে চালাতে পারলে মনটা দিতে পারবেন আমাদের দেশের কাজে। সেই কথা মনে করেই আমি এটা করে দিয়েছি, যাতে করে সবাই একটু ভালোভাবে কাজ করতে পারেন, কাজের একটা সুযোগ পান। আমাদের এই ফ্ল্যাট নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান, এটা শুধু ঢাকা জেলায় না, আমরা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি, যাতে যখন যেখানে দায়িত্বে যাবেন বা ইউনিয়ন পর্যায়ে দায়িত্বে যাবেন, যে ভালোভাবে একটু বসবাসের ব্যবস্থা পেতে পারেন, সুরক্ষিত থাকতে পারেন, সেই চিন্তা আমার রয়েছে। আমরা সেভাবেই কিন্তু কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আর তাছাড়া সকলকে শিক্ষা প্রশিক্ষণ, তার জন্য দেশে বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা, উচ্চশিক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। অর্থাৎ যতটুকু আমাদের দরকার সেটা আমরা করে দিয়েছি। চিকিৎসা সেবার জন্য সরকারি কর্মচারী হাসপাতাল নির্মাণ করে দিয়েছি, সেটা প্রথমে 150 বেডে করেছিলাম, এখন তা 500 বেডে উন্নীত করা হয়েছে। ঠিক সেইভাবে চিকিৎসা সেবাটা যাতে ভালোভাবে আসে তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর সেখানেও আমরা ডিজিটাল পদ্ধতিতে যাতে চিকিৎসা পাওয়া যায় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। এইভাবেই আমরা আপনাদের যত সমস্যা সেগুলি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে নানাভাবে, এমনকি ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা সেটাও আমরা করে দিচ্ছি। অর্থাৎ যেটুকু একটা মানুষের জন্য দরকার আমরা চেষ্টা করে যাচ্ছি যে যারা কাজ করবে কাজে মনোযোগ দেওয়ার মতো একটা সুষ্ঠু পরিবেশ যেন পান সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। এবং সামনে যদি আরও যা করার আমরা করব। ইতিমধ্যে আমাদের বাজেটও আমরা দিয়েছি। এই করোনার মধ্যে বাজেট দিতে পারা খুব কঠিন একটা কাজ ছিল, যা হোক আপনারা সবাই কষ্ট করে সেটা করতে পেরেছেন, সেটাও আমরা দিতে পেরেছি। কিন্তু সেই বাজেট যেন ভালোভাবে বাস্তবায়ন হয় এবং উন্নয়ন প্রকল্পগুলি যেন মান ঠিক রেখে বাস্তবায়ন করা যায়। আর যত্রতত্র যেখানে সেখানে শুধুমাত্র একটা কিছু নির্মাণের জন্য নির্মাণ যেন না হয়, যেটা
আদতে প্রয়োজন দেশের জন্য, মানুষের জন্য, সেরকমই যেন আমাদের উন্নয়ন পরিকল্পনাটা হয়, সেভাবে আপনারা নিশ্চয়ই মানে খেয়াল রাখবেন, সেটাই আমি চাই। তো সবাইকে আপনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর যারা পুরস্কার পেলেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর যারা পুরস্কার পেয়েছেন তাদের কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে, আর ভবিষ্যতে যেন আরও পুরস্কার দিতে পারি সেভাবেই সবাই উৎসাহিত হয়ে কাজ করবেন, সেটাই আমি আশা করি। আমার আন্তরিক অভিনন্দন থাকলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আরেকটি উক্তি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। তিনি বলেছিলেন, কোড, সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। আনকোড। অর্থাৎ আপনারা তো এই দেশেরই মানুষ, আপনারা তো পাকিস্তান থেকে উড়ে এসে জুড়ে বসেননি। কাজে এই বাংলাদেশের সব জায়গায় তো আপনার আত্মীয় স্বজন সবাই জড়িয়ে আছে। কাজে বাংলাদেশ যত উন্নত হবে আপনার আপনজনরাই তো সুন্দর জীবন পাবে, ভবিষ্যৎ পাবে। কাজে সে কথা চিন্তা করেই দেশের জন্য কাজ করবেন, যাতে আপনাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, একাগ্রতা বজায় থাকে এবং নতুন নতুন উদ্ভাবনী শক্তি যেন দেশের মানুষের কাজে লাগে, সেটাই আমরা চাই। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আবারও আমি 2020 এবং 2021 সালে জনপ্রশাসন পদক যারা পেয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আর এই অনুষ্ঠানটা সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন জাতীয় পাবলিক